হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস নাম্বার 17। 16টি ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং 16টি ক্লাসে প্রত্যেকটা টপিক তোমাদের একদম অঙ্ক ধরে ধরে করিয়েছি। আজকেও ঠিক সেরকম হবে। ক্লাস নাম্বার 17-এ আমরা একদম সিলেবাসকে ফলো করে প্রত্যেকটা টপিক ধরে ধরে করব। তার আগে তোমাদের আরেকবার বলে দিই যে আমাদের অ্যাপে জয়েন করো, সেখানে তোমাদের জন্য 20টি ফ্রি মক টেস্ট জিডির জন্য এবং 20টি ফ্রি মক টেস্ট গ্রুপ সি গ্রুপ ডির জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, জাস্ট অ্যাপ ডাউনলোড করবে এবং অ্যাপ ডাউনলোড করে দেখবে ফ্রি টেস্ট সিরিজ বলে একটি ট্যাব আছে এবং সেই ট্যাবে গিয়ে তোমরা সমস্ত মক টেস্ট দিতে পারবে। চলে আসি প্রথম প্রশ্নে ডাইরেক্ট। এটা হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস, এটা গ্রুপ সি এর সিলেবাস। এখানে ঠিক 10টি টপিক আছে, 10টি চ্যাপ্টার আছে। প্রত্যেকের চ্যাপ্টার থেকে আমরা প্রতিদিন প্রশ্ন সলভ করছি। ওকে, আর গ্রুপ ডি সিলেবাস তোমাদের আলাদা করে দেখার কিছু নেই। গ্রুপ সি সিলেবাস কমপ্লিট করলে গ্রুপ ডি অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে আজকের সিরিজের। কী বলা হয়েছে? দুটো সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 1/5 খুব ভালো কথা। তাদের যোগফল 45 বলা হয়েছে, লসাগু নির্ণয় করতে হবে, খুব ভালো কথা। তাহলে দেখো দুটো সংখ্যার পার্থক্য বলা হয়েছে যোগফলের 1/5। এটা থেকে আমি কী বুঝতে পারছি? যদি একটা সংখ্যা এক্স হয় এবং অপর সংখ্যা যদি ওয়াই হয় এবং যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, তুমি বলবে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এদের ডিফারেন্স বা পার্থক্য। তাহলে সংখ্যা দুটোর পার্থক্য হচ্ছে কি? এদের যোগফলের 1/5। তাহলে যোগফল কী হবে? এক্স প্লাস ওয়াই এর 1/5। তাহলে এর 1/5 মানে হচ্ছে কত? এটা। এবং এই কথাটা আমি অনেকবার তোমাদের বলে দিচ্ছি এবং যারা আমাদের প্রপোর্শন এবং রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে ফলো করেছো, তারা ভালো করে রেশিও একদম বেসিক থেকে বুঝতে পেরেছো। তারা এটা দেখেই বলবে যে এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর রেশিও হচ্ছে 1/5। ঠিক আছে, এবং আমি এটাও না লিখে আমি একদম ডাইরেক্ট বলতে পারি যে এই যে 1/5 ভগ্নাংশটি আছে, যেখানে 5 হচ্ছে এদের যোগফল আর 1 হচ্ছে এদের কি ডিফারেন্স, দ্যাটস ইট। আর যোগফল বলা হয়েছে 45, মানে 5-এর ভ্যালুই 45 বলা হয়েছে। কত গুণ? তাদের 9 গুণ। তাহলে 1-এর 9 গুণ করলে কী হবে? তাদের 9 হয়ে যাবে তার ডিফারেন্স। তাহলে যোগফল যখন পেয়ে গেছি, ডিফারেন্স যখন পেয়ে গেছি, তাহলে সংখ্যা দুটোও পেয়ে যাব। কী করে? তাহলে এক্সের ভ্যালু আমি কী করে পাবো? এক্সের ভ্যালু হয়ে যাবে কি না, এই 9 আর 45কে যোগ করব, যোগফল প্লাস বিয়োগফল, সাম প্লাস ডিফারেন্স, তার মানে 45 প্লাস 9/2, এটা হচ্ছে এক্সের ভ্যালু। আর ওয়াইয়ের ভ্যালু কী হবে? আগেও বলেছি, এটা যখন দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকবে এবং বিয়োগফল দেওয়া থাকবে, তাহলে সংখ্যা দুটো ইন্ডিভিজুয়ালি আমি পেতে পারি কী করে? সংখ্যা দুটোর যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 হয়ে যাবে বৃহৎ সংখ্যাটি বা বড় সংখ্যাটি, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 হয়ে যাবে ছোটো সংখ্যাটি। 45 মাইনাস 9/2, তাহলে 45 প্লাস 9/2 মানে হচ্ছে কত? ওখানে হচ্ছে দাদা 54/2 মানে 27 হচ্ছে বৃহৎ সংখ্যাটি, আর ছোটো সংখ্যাটি কত দাদা? 45 মাইনাস 9, 45 মাইনাস 9 কত? 36/2 মানে হচ্ছে 18। ইজ নট ইট? একদম ঠিক। এবার কী নির্ণয় করতে হবে? না, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এমন একটা সংখ্যা যে 27 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 18 দিয়েও পুরোপুরি ভাগ যায়, এবং সেটা হচ্ছে কি 54। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? চলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে? তো আমি তোমাদের বলেছি যে এই প্রশ্ন তোমাদের কোনো রকম বেসিক রুল ফলো করে করার কোনো দরকার নেই। আমি জাস্ট বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি টেস্ট করব। তার মানে কি? 6 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? 1-এর পেছনে 5টা শূন্য। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার কী হয়েছে না, এদের সঙ্গে এই এ বি সি ডিতে 4টে অপশান দেওয়া আছে। এদের মধ্যে কোনো একজনকে যোগ করলে যেটা যোগফল পাওয়া যাবে সেটা 4 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 6 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 10 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 15 দিয়েও পুরোপুরি ভাগ যায়। এবার দেখতে পাচ্ছি 10, 15 এদের মধ্যে 5 লুকিয়ে আছে। তাহলে এদের প্রত্যেকটার লাস্টেই দেখতে পাচ্ছি 0 আছে। দেখো ইউনিট ডিজিট কি 0, তাহলে 0 আছে মানে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 5-এর ডিভিসিবিলিটি টেস্ট করলে হবে না, 5-এর ডিভিসিবিলিটি টেস্ট করলে হবে না। আমি কিসের ডিভিসিবিলিটি টেস্ট করতে পারি? 15-এর মধ্যে লুকিয়ে আছে 3, 6-এর মধ্যেও লুকিয়ে আছে 3, আর এখানে 4 দেখতে পাই। 3 আর 4-এর ডিভিসিবিলিটি চেক করলেই গল্প শেষ। তাহলে দেখো এই লাস্ট দুখানার ডিজিট হচ্ছে, তাহলে কী হবে? একবার যদি আমি 1 লাখের সাথে 40 যোগ করি, তাহলে 1,40,000, 1 লাখের সঙ্গে 20 যোগ করি 1,20,000, এরকম সংখ্যাগুলো পাবো। তাহলে যখন আমি 1,40,000 লিখবো, যখন 40 যোগ করব, তখন সংখ্যাটা হবে এটা। এবার দেখো যদি সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা জানি কি না এই ডিজিটগুলোর সামও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে
এখানে একমাত্র দুখানা ডিজিট আছে 1 আর 4, বাকি সব তো 0। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 5 কি 3 দিয়ে ভাগ যায়? 4 আর 1 যোগ করলে কী হয়? 5 হয়। 5 কি 3 দিয়ে ভাগ যায়? না, ভাগ যায় না। তার মানে 40 হতে পারে না। তাহলে এখানে অপশানটা প্রথমেই অমিট হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? ওটা জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট গল্প কি দেখতে পাচ্ছি? 20। তাহলে 20 যদি এখানে রাখি মানে হচ্ছে আমার কী দেখবো, 4-এর জায়গায় জাস্ট 2 আসবে। 4-এর জায়গায় 2 এলে আমার সংখ্যাটা কী হয়ে গেল না 1,20,000। ওকে, এবার দেখো 1 + 2 যোগ করা হচ্ছে 3, বাকি সবাই 0, তার 3 তো 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা আনসার হতে পারে। সিমিলারলি 20 যখন যাচ্ছে তার মানে 60 তো অবশ্যই যাবে। 20 যখন যাচ্ছে তাহলে 60 তো 4 দিয়ে অবশ্যই যাবে। কিন্তু দুঃখের বিষয়, যখন আমি এখানে 60 লিখবো, 60 লিখবো, তখন দেখবো 6 + 1 7, তার মানে 7 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাও আনসার হতে পারে না। ওকে, সিমিলারলি যখন 30 লিখবো সেম গল্প হবে। 30 লিখলে আমার কী হয়ে যাচ্ছে না 1,30,000, এখানে 3 1 + 3 4, 4 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও আনসার হতে পারে না। একমাত্র অপশান বি 20 হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। জাস্ট ডিভিজিবিলিটি টেস্ট করবো, বিভাজ্যতা কার্ড ওয়েজটা টেস্ট করবো না, সবসময় প্রাইম নাম্বারের। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আবার একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন আছে। এই টাইপের প্রশ্ন তোমাদের অনেকবার করেছি, এটা তোমাদের একটু হোমওয়ার্ক দিই। ওকে, চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কী বলেছে? সমাধান করতে বলেছে। এখানেও দেখতে পাচ্ছি একটি সিম্পলিফিকেশন। আচ্ছা, এই সিম্পলিফিকেশনটা আমি একটু করিয়ে দিচ্ছি। এখানে একটা জায়গায় তোমাদের একটু মনে রাখতে হবে একটা জিনিস, যেটা তোমাদের মধ্যে অনেক সময় প্রবলেম হয়। সেটা হচ্ছে, দেখো এই যে পার্টটা, দেখো এই পার্টটার মধ্যেই প্রবলেম হবে প্রত্যেকের। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অনেক, এটা অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যে এটা আমি করতে বলেছিলাম টাইপিস্টকে, কিন্তু এটা করেনি। এটা হচ্ছে এখানে একটা বার দিতে বলেছিলাম। যদি একটা এখানে বার দেওয়া থাকে তখনই সমস্যাটা হয় এবং তখনই প্রশ্নটা হয়ে যায় একটা মারাত্মক প্রশ্ন। যখন এই মাথায় বারটা থাকবে, আমরা কি জানি না বদমাশ রুল অনুযায়ী BODMAS, এই বদমাশ রুল অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ হবে, তারপর অফের কাজ হবে, তারপর ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশন কাজ হবে, তারপর অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন। এটাই হচ্ছে আমার সিকোয়েন্স। এই সিকোয়েন্সটাই হচ্ছে বদমাশ রুল বলে থাকে। ইজ নট এ রুল, একদম ঠিক। কিন্তু যখনই এখানে এই মাথায় একটা বার দিয়ে দেয়, তো এই মাথায় বারটা প্রকাশ করে যে আমাকে 4 - 8-এর কাজ আগে করতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদের বলার জন্য আমি এই বারটা দিতে বলেছিলাম, কিন্তু বারটা দেওয়া হয়নি। তো বারটা যখন দেওয়া হয়নি, তাহলে আমার বদমাশ রুল ফলো করতে হবে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো এবং সেখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজ করতে হবে। তাহলে 8 - 2 করলে কত হবে? 8/2 করলে কত হবে? 4। আর 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0। তখন আলটিমেট কী হয়ে গেল? এই পুরো পার্টটা 0 হয়ে গেল। পুরো পার্টটা কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে 2 - 0, 2 - 0 মানেও যা, আর কিছু না লেখা মানেও তাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরে ভদ্রলোক যেটা বসে আছে 3, সে কিন্তু 0-র পরে বসে আছে এবং তার আগে ভাগ চিহ্ন আছে। তার ব্যাপারটা এরকম হয়ে গেল অঙ্কটা, যে 41 - 36 - 48 ভাগ 2 - 0 ভাগ 3। ইজ ইট ক্লিয়ার? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমাকে বলো একটা কথা, যে 0/3 মানে তো অবশ্যই 0, তার মানে এই পার্টটাও হয়ে গেল 0। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ওকে, এখানে 3/0 থাকে তখন এটা আনডিফাইন হতো। ওকে, কিন্তু 0/3 আছে, তা 0/something অলওয়েজ 0, 0/something অলওয়েজ 0। ওকে, তাহলে আলটিমেট এই পার্টটাও 0 হয়ে গেল। তার মানে আলটিমেট এই পুরো পার্টটা থেকে পুরো রইল 48/2, এটুকুর গল্প। তাহলে 48/2 হচ্ছে 24। 36 থেকে 24 বিয়োগ করলে হয়ে যায় কত? 36 থেকে 24 বিয়োগ করলে হয়ে যায় 12। আর 41 থেকে 12 বিয়োগ করলে কত হয়ে যায়? না দাদা 29। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ওগুলো খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্নে চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে? দুই বন্ধু অমিত ও গোপালের মাসিকায় যথাক্রমে 5:7 অনুপাতে রয়েছে। তাদের প্রত্যেকের মাসিক সঞ্চয় হচ্ছে 72,000 টাকা। তাদের মাসিক ব্যয় অনুপাত বলা হয়েছে 2:3। তাহলে অমিতের মাসিকায় আমার নির্ণয় করতে হবে। যখনই এই লাইনটা বলে দেবে, এই লাইনটা খুব ভালো করে বুঝবে, এই লাইনটা মানে যেটাকে আমরা একটা দিয়ে দিলাম, যে প্রত্যেকের মাসিক সঞ্চয় হচ্ছে সেম 72,000 টাকা, তখনই প্রশ্ন হয়ে যায় একটা দারুণ ইজি কোশ্চেন। কেন ইজি হয়ে যায়? দেখো এখানে ইনকাম রেশিও বলা হয়েছে। অমিতের ইনকাম কত? না 5 ইউনিট, আর 7 ইউনিট হচ্ছে গোপালের ইনকাম। এটা হচ্ছে অমিতের ইনকাম, এটা হচ্ছে গোপালের ইনকাম, এটা হচ্ছে ইনকাম রেশিও। এক্সপেন্ডিচার রেশিও কত বলা হয়েছে? দাদা 2:3 বলা হয়েছে। খুব ভালো কথা। আর আমরা জানি যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকাল টু হচ্ছে সেভিংস। ইজ নট ইট? বলো একদম ঠিক।
এতে কোনো আপত্তি নেই, দাদা কোনো আপত্তি নেই। তাহলে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে আমার তো কী হওয়া উচিত, দুজনকার সেভিংস সমান হওয়া উচিত। তাহলে ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বিয়োগ করে দেখছি সমান হচ্ছে না। তার মানে যখনই এই ধরনের গল্প দেখব যে আমার দুজনকারই সঞ্চয় সেম এবং আমাকে সেম করতে হবে এদের ডিফারেন্সকে, তখনই মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল যে আমার রেশিওগুলো আছে, মানে ইনকাম রেশিও এবং এক্সপেন্ডিচার রেশিওতে দুটো টার্মের মধ্যে গ্যাপ, মানে 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত, এখানে দাদা 2, 2 আর 3-এর মধ্যে গ্যাপ কত দাদা, এখানে 1। এই গ্যাপকে আমার সমান করতে হবে। যখনই গ্যাপটা সমান করে দেবো তখনই আমার কী হয়ে যাবে, 5 আর 2-এর মধ্যে গ্যাপ আর 7 আর 3-এর মধ্যে গ্যাপ সমান হয়ে যাবে। ওকে, তাহলে কী করে সমান করব? তাহলে দেখো এখানে 5 আর 7-এর মধ্যে গ্যাপ তো 2, আর এখানে 2 আর 3-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1। তাহলে 1কে আমাকে 2 বানাতে হবে। তাহলে 1কে 2 বানাতে গেলে আমাকে কী করতে হবে, রেশিও দুটো টার্মকেও 2 দিয়ে গুণ করতে হবে। ব্যাস, 2 দিয়ে গুণ করলে কী হয়ে গেল, 2 দিয়ে গুণে 4 আর 3 দুগুণে 6। বলো এবার তো ইজি হলো কি না, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট দেখো এবার 5 থেকে 4-এ যাচ্ছি, কত বৃদ্ধি হচ্ছে, কত হ্রাস পাচ্ছে, 1 হ্রাস পাচ্ছে। বা বলতে পারি 5 আর 4-এর আমাদের ডিফারেন্স কত, 1। 7 আর 6 আমাদের ডিফারেন্স কত, 1। তাহলে এবার দেখো কী হয়েছে, সেভিংস রেশিও 1:1 চলো, একদম ঠিক। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত, 72,000 টাকা। ইজ নট ইট, বলো একদম ঠিক। তাহলে নির্ণয় করতে হবে কি না, অমিতের মাসিকায় কত ইউনিট, 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে 72,000 ইন্টু 5, ব্যাস হলে গেল কত না, 3,60,000। একদম ঠিক, কোনো অসুবিধা নেই, অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। আর এই সেম কনসেপ্টটি আমরা কাজে লাগাবো যখন প্রবলেম অফ এজেস পড়াবো, ঠিক আছে? যখন বয়স সংক্রান্ত অঙ্কগুলো দেখব তখন আমরা এটা করিয়েওছি তোমাদের আগে, এই আগের প্র্যাকটিসেরই আই থিঙ্ক করিয়েছিলাম। তো বয়স সংক্রান্ত অঙ্ক কিন্তু আমরা সেম ফর্মুলা ইউজ করি যে ইন্ডিভিজুয়াল গ্যাপকে সেম করতে হবে যখন দুটোর রেশিওর ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে গ্যাপকে সমান করতে হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4:5 অনুপাতে বাড়ানো হয় এবং প্রস্থ 3:2 অনুপাতে হ্রাস করা হয়, তাহলে এর ক্ষেত্রফল ড্যাশ অনুপাতে হ্রাস পাবে। খুব ভালো কথা। তাহলে ক্ষেত্রফল কী অনুপাতে হ্রাস পাবে সেটা আমার নির্ণয় করতে হবে। তোমরা এখানে হ্রাস পাবে, এটা শিওর। এই লাইনটাকে ডেসক্রাইব করবো কীভাবে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4:5 অনুপাতে বাড়ানো হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে আগে দৈর্ঘ্য ছিল 4, এখন সেটা বেড়ে হয়েছে 5। এটা হচ্ছে কী রেশিও না, লেন্থ রেশিও। লেন্থটা কী রেশিওতে ইনক্রিজ করছে, 4 থেকে 5 হয়েছে। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি প্রস্থ মানে ব্রেথ রেশিও কী হচ্ছে না, 3:2 অনুপাতে হ্রাস পাচ্ছে। মানে আগে ছিল 3, এখন হচ্ছে 2। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক। তাহলে আমার নির্ণয় করতে হবে যে ক্ষেত্রফল কী অনুপাতে হ্রাস পায়। তাহলে দেখো আমরা কি জানি যে লেন্থ ইন্টু ব্রেথ করলেই তো আমি এরিয়া পাই ক্ষেত্রফলের, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই তো আমি ক্ষেত্রফল পেয়ে থাকি একটা আয়তক্ষেত্রের, হ্যাঁ কি না, একদম ঠিক। এটা হচ্ছে আয়তক্ষেত্র, যেটা এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। তাহলে এই জায়গাটাই হচ্ছে এরিয়া এবং এর ফর্মুলা হচ্ছে L/B। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। তাহলে দেখো লেন্থ ইন্টু ব্রেথ যদি করে দিই তাহলে 4x3 হয়ে গেল কত, 12। 5x2 হয়ে গেল কত, 10। তাহলে 12:10 মানে 6:5 রেশিওতে কী হয়েছে, হ্রাস পেয়েছে। মানে আগে ছিল 6, এখন হয়ে গেছে কত, 5। তাহলে 6:5 রেশিওতে কী পেয়েছে না, হ্রাস পাবে। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। এবার তুমি এখানে তাহলে 4x3 গুণ করে দিলেন, এখানে 5x2 10 গুণ করে দিলেন, তাহলে কী করে হলো এটা? তখন তোমাকে আমি বলবো যে ব্যাপারটা এরকম বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমরা। আলটিমেট আমরা গুণ করছি L/B কেই। তাহলে যদি তুমি এটাকে 4x আর এটাকে 5x লেখো, কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। এটাকে 3y এটাকে 2y লিখো, কোনো আপত্তি নেই। তাহলে 4x3 এবার তো করতে পারি, 4x3 12xy করতে পারি। এখানে 5x2 10xy করতে পারি। যখনই রেশিও নেবো এই xy তো কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে L/B এখানেও আছে, L/B এখানেও আছে, কমন L/Bটা কী হয়ে যাচ্ছে না, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট শুধু পড়ে যাচ্ছে সংখ্যার পার্টটা। তাহলে জন্যই আমি কী করেছি, এখানে এক্স আর ওয়াই ধরার কোনো প্রয়োজন নেই। ওকে, ডাইরেক্ট গুণ করে দেবো, গল্প শেষ। নেক্সট প্রশ্ন চলে যায়, কোশ্চেন নাম্বার 7। মহেশ এবং অজয়ের বর্তমান বয়স অনুপাত 3:2। 8 বছর পরে তাদের বয়স অনুপাত 11:8 হবে। যদি তাদের বয়স, যদি তার না, এটা কার বয়স অর্ধেক হয়, তাহলে মহেশের ছেলের বর্তমান বয়স কত হবে? আচ্ছা, এটা মহেশের ছেলের হবে এখানে, তার না, এটা হচ্ছে মহেশের ছেলে। মহেশের ছেলের বয়স অজয়ের বর্তমান বয়সের অর্ধেক হয়, তাহলে মহেশের ছেলের বর্তমান বয়স কত হবে? ওকে, এটা নির্ণয় করতে হবে। চলো, কোনো ব্যাপার না। তাহলে এখানে মহেশ আছে,
আর অজয় আছে। সেম কনসেপ্ট। বর্তমান বয়সের অনুপাত কি? 3:2। প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। এবার কি দেখতে পাচ্ছি? 8 বছর পরে, তাহলে দেখো 8 বছর মানে কি, এর বয়সও 8 বছর বৃদ্ধি পাবে, এর বয়সও 8 বছর বৃদ্ধি পাবে, কনসেপ্ট সেম। এবং তখন রেশিও হবে 11:8। তাহলে আমি কি বলেছি, 3 থেকে 11-এর মধ্যে গ্যাপ বা 2 থেকে 8-এর মধ্যে গ্যাপ আমাকে সমান দেখাতে হবে, কিন্তু সমান নেই। এখানে দেখো 3 থেকে 11 হয়েছে, 3 থেকে 11 মানে কত হয়েছে? 8 বেড়েছে, 2 থেকে 8 মানে 6 বেড়েছে, তাহলে গ্যাপ সেম নেই। তাহলে গ্যাপ সমান করতে গেলে আমাকে কী করতে হবে? ইন্ডিভিজুয়াল রেশিওর মধ্যে গ্যাপ, এখানে গ্যাপ কত আছে? 1, এখানে গ্যাপ কত আছে? 3। তাহলে আমার কী করতে হবে? 1কে 3 বানাতে হবে। তাহলে 1কেই 3 বানাই, আমার প্রত্যেকটা রেশিওর টার্মকে 3 দিয়ে গুণ করতে হবে না, এখানেও 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ। ইজ নট ইট? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে করে দিন, যখন এটা হচ্ছে তখন করে দেবো, কোনো ব্যাপার না। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6। তাহলে এবার দেখো তো 9 থেকে 11-এর মধ্যে গ্যাপ কত দাদা? 2 ইউনিট। আর এখানে 6 থেকে 8-এর মধ্যে গ্যাপ কত দাদা? 2 ইউনিট। আলটিমেট 2 ইউনিটের ভ্যালু জানি কত? 8 ইয়ার্স। 2 ইউনিট কত হচ্ছে? 8 ইয়ার্স। তাই তো বলা হয়েছিল, 8 বছর পরেই তো গল্প বলা হয়েছিল, এটা তো আফটার 8 ইয়ার্সের গল্প, হ্যাঁ কি না? একদম ঠিক, এতে কোনো সন্দেহ নেই। তাহলে 2 ইউনিটের ভ্যালু দিয়ে 8 ইয়ার্স আমরা নির্ণয় করতে হবে কি? দেখো নির্ণয় করতে হবে মহেশের ছেলের বয়স, যার বর্তমান বয়স কী হবে না, অজয়ের বর্তমান বয়সের অর্ধেক। তাহলে অজয়ের বর্তমান বয়স হচ্ছে কত? 6 ইউনিট। আমাকে 6 ইউনিটের ভ্যালু আমার নির্ণয় করতে হবে, প্রেজেন্ট। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 8 ইয়ার্স হয়, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? এর 3 গুণ, এখানে 2 থেকে 6 3 গুণ আছে, এখানে 3 গুণ করে দেবো, 24 বছর, হ্যাঁ কি না? এটা হচ্ছে অজয়ের বর্তমান বয়স। আর এর বয়সের অর্ধেক করলেই আমি পেয়ে যাবো কি? মহেশের ছেলের বয়স। তাহলে মহেশের ছেলের বয়স কত হবে? 12 বছর। কোথায় আছে? অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, অভয় এবং ভারত একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 9 এবং 11 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর ভারত চলে যায়। অভয় বাকি কাজ কদিনে শেষ করবে? খুব ভালো কথা। তাহলে অভয় আছে আর ভারত আছে, খুব ভালো কথা। অভয় করছে 9 দিনে, ভারত করছে 11 দিনে। তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পরে ভারত চলে যায়। তাহলে আলটিমেট 9 × 11, এখানে দুজনেই দিচ্ছি কোপ্রাইম নাম্বার। তারা 9 × 11, তার মানে হচ্ছে 99 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এবং জাস্ট কী হবে, এদের উল্টে গেলেই হয়ে যাবে এদের এফিসিয়েন্সি, মানে হচ্ছে এর এফিসিয়েন্সি হচ্ছে 11, এর হচ্ছে 9। ওকে, তাহলে এফিসিয়েন্সিও পেয়ে গেছি। এবার কী দেখতে পাচ্ছি, তারা একসাথে কাজ শুরু করেছে এবং 3 দিন পর ভারত চলে যায়। 3 দিন তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে 11 + 9 কত? 20 ইউনিট কাজ একদিনে হয়েছে। তারা 3 দিনে কত হয়েছে না? 60 ইউনিট কাজ। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে রিমেনিং ওয়ার্ক কত দাদা? রিমেনিং ওয়ার্ক হয়ে গেল আমার 99 - 60। আর 99 - 60 মানে হচ্ছে কত দাদা? 39, হ্যাঁ কি না? একদম ঠিক। 39 ইউনিট ওয়ার্ক কে করবে না? অভয় বাকি কাজ কদিনে করবে? তাহলে অভয় করছে 11 ইউনিট ওয়ার্ক একদিনে। তাহলে 39 ইউনিট ওয়ার্ক করবে কদিনে না? 39/11 দিনে। 39/11 কেন নেই? কেন একই কথা নেই? তাহলে নেই তো নেই, কী করবো আমি? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 39 যখন নেই, আমি নিচে দেখতে পাচ্ছি 11 আছে, 11-র মাল্টিপল বসে আছে 33। তাহলে যদি ওপর নিচে 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি সম্ভব? দেখতে 3 × 17 = 7, 3 × 9 = 2 11, এখানে নিচে হচ্ছে 33। এবার তো মিলে গেল 117/33, একদম অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এরকম কিন্তু ট্রিক্স থাকতে পারে, এরকম খেলাও কিন্তু খেলতে পারে পরীক্ষক তোমার সাথে, ঠিক আছে? বি প্রিপেয়ার অফ দ্যাট। কোশ্চেন নাম্বার 9 কী বলা হয়েছে? এ, বি এবং সি একসাথে 550 টাকার একটি কাজের চুক্তি করে। তাহলে 550 টাকার কাজ মানে হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 550। টোটাল ওয়ার্ক আমি ধরে নিলাম কত? আমার ধরতে হবে কত না? 550 টাকার বা 550 ইউনিট। ওকে, এ এবং বি এর 7/11 অংশ কাজ করার কথা ছিল। খুব ভালো কথা। তাহলে এ + বি করবে কত? 7/11 অংশ কাজ। তাহলে সি যে পরিমাণ টাকা পায় তাহলে কত? তাহলে এ + বি যদি 7/11 অংশ করে, তাহলে বি করবে কত? তাহলে 11 ইউনিট টোটাল ওয়ার্ক, তার মধ্যে 7 ইউনিট ওয়ার্ক করবে এ + বি। তার মানে অবভিয়াসলি রিমেনিং ওয়ার্ক মানে 4 ইউনিট ওয়ার্ক করবে কে? সি। কতর মধ্যে? 11-র মধ্যে, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে সি যে পরিমাণ টাকা পাবে, আর এই 11 ইউনিটের টোটাল ওয়ার্ক, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত? 550, তাই তো? তাহলে নির্ণয় করতে হবে কি সি কত টাকা পাবে। তাহলে 4-এর ভ্যালু নির্ণয় করতে হবে, বলো। তাহলে 11 কত গুণ করলে 550, 50 গুণ করলে 4কে 50 গুণ করে দাও, গল্প শেষ, 200 টাকা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোনো রকম কোনো এক্সট্রা কাজ নয়, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। 2 সেকেন্ড টাইম লাগবে, শুধু প্রপার অ্যাপ্রোচ ফলো করতে হবে। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 করার আগে একবার কোশ্চেন নাম্বার 11টা দেখে নাও, কনসেপ্ট বুঝে নাও। দেখো কী বলা হয়েছে না, একটি 120 মিটার দীর্ঘ ট্রেন কী করছে না, বিপরীত দিক থেকে 8.5 কিমি/ঘন্টা বেগে হেঁটে আসা একজন ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। খুব ভালো কথা। তা ট্রেনটির গতিবেগ আমাকে নির্ণয় করতে হবে। যদি এই কথাটার মাথায় থাকতো যে
বিপরীত দিক থেকে 8.5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তার মধ্যে আমি এই পার্টটাকে ডিলিট করে দিতাম, তাহলে শুধু এটুকু বলতাম যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন একজন ব্যক্তিকে 12 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? তুমি এক কথায় বলতে যে ট্রেনটির গতিবেগ হয়ে যাবে দাদা, কোনো অসুবিধা নেই। আমি জানি ট্রেন যখন একটা কোনো ব্যক্তিকে অতিক্রম করে বা কোনো গাছকে অতিক্রম করে বা কোনো পোস্টকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য যায়, মানে 120 মিটারই সে যাবে। কত সেকেন্ডে যাবে? না 12 সেকেন্ডে যাবে। তাহলে 120/12 হয়ে যাবে কি ট্রেনটির গতিবেগ, এবং সেটি হয়ে যাবে কত? না 120/12 করলে 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। আমায় কিলোমিটার পার ঘন্টা ট্রান্সফার করতে হবে, এটাকে 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। তার মানে 36 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, এখানে ট্রেনটি যখন এগিয়ে আসছে তখন মানুষটিও কিন্তু সেই ট্রেনটির দিকে কী করছে না একটা নির্দিষ্ট গতিতে হেঁটে যাচ্ছে। তাহলে এখানে দুটি বস্তুই মুভিং, আর যখনই দুটো বস্তু মুভিং হয় তখনই কনসেপ্ট চলে আসে কিসের? না আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। তাহলে যখনই দুজন বস্তু মুভিং, তাহলে ট্রেনটি এদিক থেকে আসছে সাপোজ, আর মানুষটা কি হচ্ছে না এটা হচ্ছে মানুষটা কী করছে না এই দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে। ওকে, তাহলে যখন আমি দেখবো দুটো বস্তু মুভিং এবং একজন আরেকজনের বিপরীত দিকে যাচ্ছে, তখন এদের রিলেটিভ স্পিড কী হবে? না ট্রেনের স্পিড যদি এক্স হয়, মানুষটির স্পিড যদি ওয়াই হয়, তাহলে এদের রিলেটিভ স্পিড হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? আর যদি ঠিক উল্টো ঘটনা ঘটে, মানে ট্রেনটি আসছে, ওকে, আর মানুষটিও যাচ্ছে, ট্রেনটির এক্স কিমি পার আওয়ার বেগে যাচ্ছে এবং মানুষটি ওয়াই কিমি পার আওয়ার বেগে যাচ্ছে এবং দুজন একই দিকে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিড হবে যার স্পিড বেশি তার স্পিড থেকে যার স্পিড কম সেটার ডিফারেন্স। ওকে, তাহলে বিপরীত দিক থেকে এলে কী করব? না স্পিডের যোগফল করব, আর একই দিকে ধাবমান হলে স্পিডের বিয়োগফল করব। তার মানে এখন এই যে স্পিডটা পেলাম 36 কিমি পার আওয়ার, এই স্পিডটা একমাত্র শুধুমাত্র ট্রেনের স্পিড নয়, এর মধ্যে মানুষের স্পিডও লুকিয়ে আছে, এবং যেহেতু এটা বিপরীত দিক থেকে আসছে তাই 36 কিমি পার আওয়ার হয়ে যাবে কি না স্পিড অফ ট্রেন প্লাস স্পিড অফ ম্যান। ইজ ইট ক্লিয়ার? হলো একদম জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখতে পাচ্ছি যে মানুষের গতিবেগ 8.5, মানে স্পিড অফ ম্যান হচ্ছে 8.5, তাহলে স্পিড অফ ট্রেন কী হবে না 36 মাইনাস 8.5, দ্যাটস ইট। ওকে, তাহলে 36 থেকে 8 বাদ দিলে তো 28, আরও 0.5 বিয়োগ করছি মানে 27.5। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল। তাহলে এই কনসেপ্ট যদি বোঝা যায়, চলে আসি দেখো 10 নম্বর অঙ্কে। কী বলা হয়েছে না একটি 250 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 7 কিমি পার ঘন্টা গতিবেগে চলমান একজন ব্যক্তিকে 36 সেকেন্ড অতিক্রম করছে। ব্যাস, তাহলে আমি বুঝেই গেলাম যে যখন আমি 250/36 করব, এই স্পিড, এই যে স্পিডটা হবে, দেখো 250 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে কি ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে কি গতিবেগ। কার গতিবেগ? দুজনকার মিলিত গতিবেগ। কারণ কি এখানে দেওয়া হয়েছে না একজন ব্যক্তি সেও চলমান 7 কিমি পার ঘন্টা বেগে, কিন্তু কোন দিকে চলমান না একই দিকে। তার মানে এই যে স্পিডটা পাবো এর মধ্যে ট্রেনের স্পিডও লুকিয়ে আছে, অবভিয়াসলি ট্রেনের স্পিড বেশি হবে, আর একই দিকে ধাবমান যেহেতু, তাহলে ব্যক্তির স্পিডের কী করতে হবে? ডিফারেন্স, ব্যক্তির স্পিড কী করতে হবে? মাইনাস করতে হবে। ট্রেনের স্পিড মাইনাস ব্যক্তির স্পিড ইজ ইকুয়াল টু 250/36, এবং এটা মিটার পাই সেকেন্ড হয়েছে, আমার কিলোমিটার পার ঘন্টা ট্রান্সফার করতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। দ্যাটস ইট। 18 2 36, 5 এখানে 50, আর 2 দিয়ে কাটলে 25, তাহলে আলটিমেট 25 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল আমার এদের স্পিডের ডিফারেন্স। এবার দেখতে পাচ্ছি 7 কিমি পার ঘন্টা বেগে চলমান ব্যক্তি বলা হয়েছে, তার মানে স্পিড অফ ম্যান কত? 7। তার মানে অবভিয়াসলি ট্রেনের স্পিড কত হবে না আলটিমেট 7 কী যাবে 25 সঙ্গে যোগ করে দেবো, তার মানে 25 + 7 32 হয়ে যাবে কি না ট্রেনের স্পিড। এবার দেখতে পাচ্ছি না বিপরীত দিকে 82 কিমি পার ঘন্টা গতিবেগে চলমান অন্য একটি 415 মিটার দীর্ঘ ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে এই ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এবার ট্রেনটা কী করছে? আর একটা ট্রেনকে অতিক্রম করছে, ট্রেনটা বিপরীত দিক থেকে ধেয়ে আসছিল। ঠিক আছে, প্রথম ট্রেনটির লেন্থ হচ্ছে 250, আর দ্বিতীয় ট্রেনটি যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য 415। ওকে, প্রথম ট্রেনটি এদিক থেকে আসছে আর দ্বিতীয় ট্রেনটি এদিক থেকে আসছে। ওকে, প্রথম ট্রেনটির স্পিড কত পেয়ে গেলাম না 32 কিলোমিটার পার আওয়ার, আর এই ভদ্রলোকের স্পিড হচ্ছে 82 কিমি পার আওয়ার। ওকে, দুটো ট্রেনের স্পিড পেয়ে গেলাম, এটা হচ্ছে ট্রেন 1 আর ট্রেন 2।
যখন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে তখন আমরা সবসময় মনে রাখবো যে ট্রেন দুটোর লেন্থের যোগফল সবসময় অতিক্রম করতে হয়। তার মানে 250 মিটার আর 415 এই টোটাল ডিস্টেন্স কভার করতে হবে একটা ট্রেনকে আর একটা ট্রেনকে অতিক্রম করতে গেলে। ওকে, আর কোন স্পিডে এরা অতিক্রম করবে? যেহেতু দুজন বিপরীত দিক থেকে আসছে তাহলে তো স্পিডের যোগফল হয়ে যাবে কি, রিলেটিভ স্পিড। তাহলে T1 প্লাস T2 মানে হচ্ছে 82 প্লাস 32 মানে 2 আর 2 4 8 3 11 114 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দেখতে পাচ্ছি এখানে 114 নিচে লিখে দাও, তাহলে গল্প শেষ। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি কি এখানে মিটার পার, এখানে সেকেন্ডের গল্প আছে। তাহলে 114কে আমি কি মিটার পার সেকেন্ড ট্রান্সফার করতে হবে, কারণ ওপরে দেখতে পাচ্ছি মিটার এরা। তাহলে 114কে মিটার পার সেকেন্ড ট্রান্সফার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 আর 18 দিয়ে গুণ করতে হবে না? একদম ঠিক। কাটাকুটি যাচ্ছে এখানে, আর 6 দিয়ে দেখতে পাচ্ছি 6 3 18, 6 দিয়ে এখানে হচ্ছে 6 1 6 6 9 54 19, আর এখানে দেখতে পাচ্ছি 250 প্লাস 415 মানে কত হচ্ছে এখানে 665, হ্যাঁ কি না? একদম ঠিক। 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে কি 3 19 57, 3 19 57, তারপরে হচ্ছে এখানে কত যাচ্ছে 57 মানে হচ্ছে 95, 5 19 95 35, হ্যাঁ কি না? ঠিক করলাম কি? হ্যাঁ একদম ঠিক। তাহলে দেখো 5 7 35 আর এই 3 ওপরে গেলে কী হয়ে যাবে? 7-এর সঙ্গে গুণ হয়ে যাবে একদম। তাহলে 20 সেকেন্ড টাইম লাগবে, অপশান 21 সেকেন্ড, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো আমার 10 নম্বর 11 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে চলে আসি। কোশ্চেন 12 দেখতে পাচ্ছি অ্যাভারেজ বা গড় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। দারুণ একটা প্রশ্ন। দেখো 5টি সংখ্যার সমষ্টি 655, প্রথম দুটো সংখ্যার গড় বলা হয়েছে 78, তৃতীয় সংখ্যা 104, অবশিষ্ট দুটো সংখ্যার গড় নির্ণয় করতে হবে। আমি তোমাদের নর্মাল মেথডে দেখাবো না, কারণ তোমাদের আমি শিখিয়ে দিয়েছি অলরেডি যে তোমরা কী করে ডেভিয়েশন থেকে এই প্রশ্নের সমাধান খুব সহজে করবে। ডেভিয়েশন বেস্ট মেথড, আমাকে শিখতেই হবে এটা। ওকে, আমায় কী বলা আছে? 5টা সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর 5। তাহলে এই 5টি সংখ্যার আমার টোটাল সমষ্টি বলা হয়েছে কত? 655। তাহলে আলটিমেট গড় কত? বাই 5। তাহলে 655 বাই 5 মানে হচ্ছে 5 তেরো 65, 5 1 5 মানে 131 করে প্রত্যেকটা সংখ্যা। তাহলে প্রত্যেকটা সংখ্যার ভ্যালু আমার 131 হওয়া উচিত। এটাই তো বলে গড়, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এর মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু বলা হয়েছে, এর মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু কী বলা হয়েছে না? তার প্রথম সংখ্যাটির ভ্যালু বলা হয়েছে, প্রথম দুটো সংখ্যার গড় বলা হয়েছে 78, মানে প্রথম দুটো সংখ্যারই ভ্যালু 78 করে বলতে পারি, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তৃতীয় সংখ্যাটি 104 বলা হয়েছে, খুব ভালো কথা। ফোর্থ আর ফিফথ নাম্বারের ভ্যালু আমি জানি না, তাহলে অবশ্যই দুটো সংখ্যার গড় আমার নির্ণয় করতে হবে। তাহলে দুটো সংখ্যার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট নাম্বারটি যেটা 78 বলা হয়েছে সেটা অ্যাকচুয়াল যে গড় 131 থেকে ছোটো, কতটা ছোটো? দেখতে পাচ্ছি এখানে 8 থেকে 11 3, এখানে হচ্ছে 7 আর 1 6 থেকে 5, 7 থেকে 8 থেকে 5 একদম 53। তাহলে এই 53 ডিফারেন্স নেবে, 53 কম নিবে, সেটা -53 ডিফারেন্স বা ডেভিয়েশন এটাকে বলতে পারি। আর 131 থেকে এখানেও 78 মানে হচ্ছে এখানেও -53 ডেভিয়েশন। এখানে দেখতে পাচ্ছি 131 আর 104 মানে হচ্ছে এখানে -27 ডেভিয়েশন। এবার অ্যাভারেজ কী বলে? অ্যাভারেজের মেন কনসেপ্ট হচ্ছে এটাই যে ডেভিয়েশন মেথডে যখনই আমি অ্যাভারেজ নির্ণয় করার চেষ্টা করব, আমি দেখব যে নেট ডেভিয়েশন সবসময় কী করতে হবে? 0 করতে হবে। তাহলে এখানে -53 ডেভিয়েশন, এখানেও -53, এখানেও -27, তার মানে এই তিনটে সংখ্যাই যে ডেভিয়েশন দিচ্ছে সেটা হচ্ছে মাইনাসে ডেভিয়েশন দিচ্ছে। তাহলে তিনটে সংখ্যার নেট ডেভিয়েশন কত? নেট ডেভিয়েশন হচ্ছে -53 -27 মানে হচ্ছে মাইনাস, এখানে কত হচ্ছে 106, এখানে -7 মানে হচ্ছে -133। এবার দেখলাম যে এখানে -131 ডেভিয়েশন পাচ্ছি, নেট ডেভিয়েশন এই তিনটে সংখ্যা থেকে। তাহলে বাকি দুটো সংখ্যা থেকে আমি নেট ডেভিয়েশন কত পাবো না? +133। তবেই আমার এই দুটো সংখ্যার মানে এই 5টা সংখ্যার অ্যাভারেজ 131 বজায় থাকবে, নাহলে কিন্তু থাকবে না। ওকে, তাহলে +131 দুটো সংখ্যা ডেভিয়েশন দিচ্ছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা কত করে ডেভিয়েশন দেবে? বাই 2। তাহলে আলটিমেট বাই 2 করলে কত হচ্ছে? 2 6 12, এখানে হচ্ছে 2 6 12 66.5 ইজ নট ইকুয়াল, একদম ঠিক। তাহলে প্রত্যেকটা সংখ্যা 66.5 করে ডেভিয়েশন দিচ্ছে, +66.5। তাহলে আলটিমেট প্রত্যেকটা সংখ্যার ভ্যালু কত হবে না? 131 + 66.5। তাহলে আলটিমেট ভ্যালু কত হলো না? 197.5। তাহলে এটাই হচ্ছে ফোর্থ আর ফিফথ নাম্বারের অ্যাভারেজ, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। যে একবার এই কনসেপ্ট বুঝে যাবে তার লাইফ হচ্ছে ঝিঙ্গালালা, একদম মেন্টোস জিন্দেগি। ওকে,
কোশ্চেন নাম্বার 13, দেখো কোশ্চেন নাম্বার 13 কী বলা হয়েছে, বিরাট কোহলির 9টি ইনিংসের ব্যাটিং গড় দেওয়া হয়েছে, 10ম ইনিংসে তিনি 106 রান করেন এবং সেই কারণে তার ব্যাটিং গড় 6 রান বৃদ্ধি পায়। তাহলে তার নতুন ব্যাটিং গড় কত? এই প্রশ্নটি করতে গেলে লোকজন একদম এক্সপেক্ট জোরে যাতাকাণ্ড করে ফেলে, খুব ভালো করে বুঝবে কী হয়েছে। সে 10ম ইনিংসে 10th ইনিংসে এসে 106 রান করেছে। তাহলে এই 106 রানের মধ্যে এমন কিছু একটা সংখ্যা লুকিয়ে আছে যে সংখ্যাটা এই 9টি ইনিংসের গড়। মানে বুঝতে পারলে, যখনই আমি দেখলাম যে 10মতম ইনিংসে 106 রান করায়, তার কি হয়েছে না 106 রান করার ফলে তার গড় তো বজায় আছেই, প্লাস গড় 6 রান বৃদ্ধি পেয়েছে। তার মানে এই 10মতম ইনিংসে যত রান সে করেছে মানে 106, সেই রানের মধ্যে 9টা ইনিংসের গড় অবশ্যই লুকিয়ে আছে, নাহলে আমার কী রান, আমার ব্যাটিং গড় 6 রান বৃদ্ধি পেত না। যদি না 9th ইনিংস অবধি যত সে গড়ে রান করেছিল প্রত্যেকটা ইনিংসে সেই রানটা সে করতো। তবে 9th ইনিংসে মানে 9টা ইনিংসের প্রত্যেকটা ইনিংসে সে যত রান করেছে সেই রানটা 106-এর মধ্যে লুকিয়ে আছে, প্লাস এক্সট্রা কিছু রান লুকিয়ে আছে। এবং সেই এক্সট্রা রানটাই টোটাল 10টা ইনিংসের মধ্যে ভাগ করে দেওয়ায় প্রত্যেকে 6 রান করে পেয়েছে, প্রত্যেকে 6 রান করে পেয়েছে। যে এই কনসেপ্টটা একবার বুঝে যাবে তার লাইফ হচ্ছে একদম ঝিঙ্গালালা, একদম মেন্টস লাইফ। তাহলে আলটিমেট দেখো যে আলটিমেট আমি বুঝতেই পারছি যে এই গল্পটার মধ্যে এই গল্পটার ভ্যালু কত। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমাদের কিন্তু এখানে আমি করে ফেললাম যে আলটিমেট 9th ইনিংসের মধ্যে যে এক্সট্রা রানটা, সেই এক্সট্রা রানটা 10 দিয়ে ভাগ করলে আমি পাই 6। তাহলে আলটিমেট এক্সট্রা রানটির ভ্যালু কত না, এক্সট্রা রানটির ভ্যালু হচ্ছে 60, হ্যাঁ কি না? তাহলে তুমি বলবে 9th ইনিংস অবধি গড় যা ছিল মানে প্রিভিয়াস গড় প্লাস 60 ইজিক্যাল টু হচ্ছে 106। তাহলে এখান থেকে বলো 9th ইনিংস অবধি গড় কত হলো না 106/60, দ্যাট ইজ 46। তাহলে আলটিমেট 10th ইনিংসের পর গড় কত হলো না, নিউ গড় যেটা হলো 46 + 6, দ্যাট ইজ 52। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। আরেকবার বলতে হবে, তাহলে আরেকবার বলে দিই, দেখো আরেকবার ভালো করে বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। গল্পে কি বললাম, গল্পটা হচ্ছে এরকম যে 9টা ইনিংসে আগে খেলেছিল এবং 9টা ইনিংসের অ্যাভারেজ কিছু একটা ছিল, মানে প্রত্যেকটা ইনিংসে আমি ধরলাম সে এক্স রান করতো। ওকে, 10th ইনিংস যখনই সে এলো, 10th ইনিংসে যখনই খেললো এবং 10th ইনিংসে সে যখন 106 রান করলো, তখন সেই অ্যাভারেজ রান তো আমার বজায় থাকলোই, প্লাস নিউ অ্যাভারেজ যেটা হলো, যেটা হলো সেটা 6 বৃদ্ধি পেলো, মানে x+6 হয়ে গেল। তার মানে 106 রানের মধ্যে এক্স রান তো লুকিয়ে আছেই, প্লাস আরও কিছু এক্সট্রা রান লুকিয়ে আছে। এই এক্সট্রা রানটা কত না, এই এক্সট্রা রানটা প্রত্যেকের মধ্যে মানে 9 + 10th ইনিংস মানে টোটাল 10টা ইনিংসের মধ্যে ভাগ করে দেওয়ায় প্রত্যেকে 6 রান করে পেয়েছে। তাহলে এক্সট্রা রানটা হয়ে গেল কত না 10 × 6 60। তার মানে এক্সট্রা কত রান সে করেছে 60 রান। তার মানে অবশ্যই 106 = x+60। ইজ ইট ক্লিয়ার? এবার বলবে একদম জলের মতো পরিষ্কার। তাহলে এক্সের ভ্যালু কত না এক্স 106 - 60, দ্যাট ইজ হচ্ছে 46। তাহলে এক্সের ভ্যালু যদি 46 হয়, তাহলে নতুন এটা হচ্ছে ওল্ড অ্যাভারেজ, তাহলে নিউ অ্যাভারেজ কত না x+6 মানে 46 + 6, দ্যাট ইজ 52। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ব্যাস, কোশ্চেন নাম্বার 14, যেখান থেকে আমরা পার্সেন্টেজ শুরু করছি। গত বছর একটি টিভির মূল্য 55,000 টাকা ছিল, এবছর সেটি 42,500 টাকা হয়েছে, তাহলে মূল্যের শতকরা হ্রাস। যখন এই ধরনের প্রশ্ন দেখব আমি কী করে নেবো, রেশিও। এখানে 2টো শূন্য এখানে কমন আছে, কিন্তু 2 শূন্য কমন আছে, তাহলে 2 শূন্য অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেল। পরে রইল কি 550 ছিল, হয়ে গেছে 425, তাহলে আরও কাটাকুটি যাচ্ছে। তাহলে দেখো 5 দিয়ে কাটাকুটি করতে পারবো কি, একদম করতে পারবো। 5 দিয়ে কাটাকুটি করলে 110, এখানে হচ্ছে 5×8 = 40, 85। আচ্ছা, কাটাকুটি যাচ্ছে একদম, এখনও যাচ্ছে 5 দিয়ে। তাহলে 5 এখানে হচ্ছে কত 22, আর এখানে হচ্ছে 17। তাহলে 22 ছিল, সেটা হয়ে গেছে 17। তাহলে কত হ্রাস পেয়েছে? 5 হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? 22 হ্রাস পেয়েছে। সবসময় ইনিশিয়ালের ওপর, প্রাথমিক যে ছিল তার ওপর হ্রাস হয়। তাহলে 22-এ 5 হ্রাস পেয়েছে, কত পার্সেন্টেজ হ্রাস হয়েছে? × 100, দ্যাটস ইট। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে দাদা? তাহলে দেখতে পাচ্ছি এখানে 22, এখানে 2 দিয়ে, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 50। তাহলে 250/11 মানে হচ্ছে অবশ্যই 22 বার তো যাবে, আর 22 বার মানে হচ্ছে এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 22.73। কোশ্চেন নাম্বার 15, একটি সংখ্যার 2/3 3/8 1/5 20 হলে, খুব ভালো কথা, কোনো একটা সংখ্যা এক্স, তার 2/3 মানে 2/3,
তার 3 অষ্টমাংশ মানে 3/8, তার 1/5 মানে 1/5 ইজিক্যাল টু 20 হলে সংখ্যাটির 60% আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যাটির ভ্যালু কত হবে? 3 3 ক্যান্সেল আউট হবে, 2 4 ক্যান্সেল আউট হবে, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 20 × 20। এবার দেখো এক্সের 60%, যা 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? দাদা 3/5, হ্যাঁ কি না? বলবো দাদা একদম ঠিক। তাহলে এক্স ইন্টু 3/5 আমার নির্ণয় করতে হবে। তার মানে জাস্ট আমি এখানে কী করে দেবো? 20 × 20 × 3/5, 5 4 20, তাহলে 4 20 80 240, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16তে কী বলা হয়েছে না, একজন ব্যক্তি 20% লাভে একটি বস্তুকে বিক্রি করতে চান, তিনি 20% ক্ষতিতে 480 টাকায় বিক্রি করেছেন। খুব ভালো কথা। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি 20% লাভে সে বিক্রি করতে চাইছে, তাহলে এখান থেকে আমি সেলিং প্রাইস পার্সেন্টেজ কত পাবো বা এসপি পার্সেন্টেজ কত পাবো? 20% লাভ মানে হচ্ছে 100% যদি সিপি হয় তাহলে 100 + 20, 120% হয়ে যাবে আমার সেলিং প্রাইস পার্সেন্টেজ। তাহলে 120% তার বিক্রি করার কথা, সে বিক্রি করেছে 20% ক্ষতিতে, তাহলে এখানে আমার এসপি পার্সেন্টেজ কত? তাহলে এখানে আমার এসপি পার্সেন্টেজ হয়ে যাচ্ছে কত? 100 - 20 অ্যান্ড দ্যাট ইজ 80%। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে 80%-এর ভ্যালু কত বলা হয়েছে? 480 টাকা। আমার নির্ণয় করতে হবে 120%-এর ভ্যালু। তাহলে 80 থেকে 480 মানে 6 গুণ হয়েছে, এখানেও 6 গুণ করে দাও, 720 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান টি। কোশ্চেন নাম্বার 17। একজন বাইকের চিহ্নিত মূল্য ছিল একটি বাইকের চিহ্নিত মূল্য 33,600 টাকা। হোলি উপলক্ষে খুচরা বিক্রেতা 16% ছাড় ঘোষণা করেছে। তাহলে একজন গ্রাহককে বাইকের জন্য কত টাকা দিতে হবে? খুব ভালো কথা। তাহলে 16% যদি ছাড় হয়, 16%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালুও করতে পারি বা এটাকে আমি এরমভাবে বলতে পারি, তো 16% মানে হচ্ছে আমার 16% ছাড় মানে হচ্ছে আমার 100 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাহলে আমি তাতে 16 টাকা ছাড় দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট। তাহলে কত টাকায় বিক্রি করছি? তাহলে বিক্রি করছি আলটিমেট 100 - 16, 84 টাকায় বিক্রি করছি। তাহলে 84 হচ্ছে আমার সেলিং প্রাইস, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে মার্ক প্রাইস মানে 100-র ভ্যালু বলা হয়েছে কত? 336, হ্যাঁ কি না? 100-র ভ্যালু বলা হয়েছে কত? 336, তার পেছনে 2 শূন্য। নির্ণয় করতে হবে 84-র ভ্যালু কত। তাহলে এখানে কত গুণ হয়েছে? দেখতে পাচ্ছি 0 0 ক্যান্সেল আউট, মানে 336 গুণ হয়েছে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট 84-কে 336 গুণ করলেই আমার আনসার পেয়ে যাব, 336 গুণ করলে। তাহলে 84 × 336, 84 × 336 আমার কারেক্ট আনসার। এবার কি আমরা গুণ করব? বলো? 6 4 24, মানে আমার বুঝতেই পারছি যে আমার যেটা আনসার বেরোবে তার ইউনিট হবে কি 4। তার ইউনিট যদি 4 হয়, তার মানে এখানেও আনসার হচ্ছে না, এখানেও আনসার হচ্ছে না, অবভিয়াসলি এ আর ডি এর মধ্যে আনসার। কিন্তু এ আর ডি যখন আনসার আমি দেখতে পাচ্ছি, এখানে গুণ না করে কি কোনোভাবে করা সম্ভব? অবশ্যই সম্ভব। কী করে করব? আমি করব ডিজিটাল সাম দিয়ে, কারণ এখানে ডিজিট 1 নেই। ডিজিটাল সাম কত হচ্ছে আমার গুণফল? এখানে 8 আর 4 12, 12 মানে হচ্ছে 12 আর 1 + 2 যোগ করে 3, তাহলে 3 হচ্ছে কারণ ডিজিটাল সাম। আর এখানে দেখতে পাচ্ছি 3 আর 3, এখানে 6 3 9, 9 মানে 0 মানে 3, তাহলে 3 × 3 হচ্ছে কত? না 3 × 3 হচ্ছে 9, আলটিমেট ডিজিটাল সাম কত হচ্ছে? 0 হচ্ছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ডিজিটাল সাম 0 এখানে যেটার মধ্যে হবে সেটাই হবে কারেক্ট আনসার। তাহলে দেখতে পাচ্ছি 2 8 10, 10 আর 2 12, আর 2 14, আর 4 18, 18 হচ্ছে 1 + 8 9, 9 মানে হচ্ছে 0, তাহলে আলটিমেট বলতে পারি এটাই হবে কারেক্ট আনসার। এখানে দেখতে পাচ্ছি 2 + 2 + 2, 6 আর 4 10, মানে হচ্ছে এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা আনসার হতে পারে না। তাহলে আনসার কোনটা পেলাম আমি? অপশান এ কারেক্ট আনসার, উইথ হেল্প অফ ডিজিটাল সাম। তাহলে এটাই হচ্ছে ডিজিটাল সামের হচ্ছে কামাল। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? দেখো 0.07, এর মাথায় বার, এটা দিয়ে আমি কী বোঝাতে পারি? এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করে বলবো, দশমিকের পরে যে দুটো সংখ্যা আছে সে দুটো সংখ্যাকে বার ছাড়া লিখে দাও, তাহলে 07 লেখা যায়, 7 মানে লেখা মানেও তাই। দুটোর মাথায় বার আছে মানে নিচে কত হবে? 2টো নয়, গল্প শেষ। 0.7, 7-এর মাথায় বার আছে কি না? 7-এর বার নেই, তাহলে এটাকে আমি কী লিখবো? 7/10 লিখবো, একদম ঠিক। এর পরেরটা দেখতে হচ্ছে 0.7, 7-এর মাথায় বার আছে, তাহলে 7/ কত লিখবো? 9 লিখবো, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। আর 0.07 শুধু 7-এর মাথায় বার, একে আমরা কি লিখতে পারি? 7/9, একটার মাথায় বার আছে, একটা 9, একটার মাথায় নেই, মানে হচ্ছে একটা 0, মানে 7/90। আমাকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো প্রত্যেকটা লব কি ইকুয়াল? প্রত্যেকটা লবে দেখতে পাচ্ছি কী আছে? 7ই আছে। যখন আমি মনে রাখবো যে লব ইকুয়াল হবে, প্রত্যেকটা ভগ্নাংশের লব কী হবে? সমান হবে।
ইকুয়াল হবে, তখনই মনে রাখবো যে যেখানে হর হবে বৃহত্তম, যেখানে হর হচ্ছে সবথেকে বড় সংখ্যা বসে আছে, সে হবে সবথেকে ক্ষুদ্রতম, আর যেখানে হর হবে সবথেকে ক্ষুদ্রতম সে হচ্ছে সবথেকে বেশি বৃহত্তম। মানে কনসেপ্টটা কী বলা হচ্ছে, 7 হচ্ছে এমন একটা জিনিস তাকে 99 ভাগ করা হচ্ছে, আর 7 হচ্ছে এমন একটা জিনিস যাকে 10 ভাগ করা হচ্ছে। তাহলে কোনটা বেশি বড় হবে? অবভিয়াসলি 10 ভাগ যাকে করা হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু 10-এর থেকেও কম দেখতে পাচ্ছি এখানে 9 ভাগ করা হয়েছে, তাহলে এই হবে সবথেকে বেশি বৃহত্তম। 9টা টুকরো করা হয়েছে, তাহলে একটা জিনিসকেই 9টা টুকরো করা হলো এরম করে, আর একটা জিনিসকে 99টা টুকরো করা হচ্ছে, তাহলে 9টা টুকরোর একটা টুকরো বেশি বড় হবে না 99টা টুকরোর একটা টুকরো বেশি বড় হবে? অবশ্যই 9টা টুকরোর একটা টুকরো বেশি বড় হবে। তাহলে আমার বৃহত্তম খুঁজতে বলেছে, তাহলে অবভিয়াসলি 7/9 মানে 0.7, তার মাথায় একটা বার, সেটাই হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এই ক্ষুদ্রতম বলতো, তাহলে 7কে সবথেকে বেশি যতগুলো ভাগ করা হয়েছে 99 বার, তার মানে 0.07, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে ক্ষুদ্রতম, স্মলেস্ট। ওকে, এবার দেখো এই প্রশ্নটি, নিম্নলিখিত ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? যখন দেখতে পাচ্ছি এখানে গল্প এরকম দেওয়া হয়েছে, এবার আমরা এখানে অনেক রকম কিছু শিখেছি। 11/16, এখানে 31/45, 24/35, আর এখানে দেখতে পাচ্ছি 17/25। আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে দেখো এখানে 11 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত? না, দেখতে পাচ্ছি 5। 31 আর 45 ডিফারেন্স কত? 14, হ্যাঁ কি না? 24 আর 35 ডিফারেন্স কত? হচ্ছে 11। এখানে 17 আর 25-এর মধ্যে ডিফারেন্স কত? হচ্ছে 8, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্সগুলো কোনোটাই কিন্তু গল্প ঠিকঠাক নয়। আমাকে আলটিমেট সবার এদের এলসিএম নির্ণয় করতে গেলে অনেক বড় এলসিএম হবে, খাটুনি অনেক বড় হবে, ঠিক আছে? এলসিএম যদি 5, 14, এখানে 8, 11, তাহলে 5, 11, 55, এখানে দেখতে পাচ্ছি 14 দিয়ে গুণ করে করে দিই, তাহলে এখানে একটা 2 পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে আমার 14 ইন্টু 4 ইন্টু 7, মানে 5, 11, 55 ইন্টু কত পাচ্ছি? এখানে 14-এর মধ্যে একটা 2 আছে খালি, এখানে 8 আছে, তাহলে আমি 8 যদি নিয়ে নিই, তাহলে 8 আর এখানে হচ্ছে 7, তাহলে 55 ইন্টু 56। এই 55 ইন্টু 56 গুণ আমায় করতে হবে প্রত্যেকটাকে আলটিমেট আমায় 55 ইন্টু 56 বানাতে হবে। তাহলে 5 যখন আছে, এখানে আমায় কত দিয়ে গুণ করতে হবে? না, এখানে 5 আছে মানে এখানে 11 ইন্টু 56 গুণ করতে হবে। মানে বুঝতে পারছো কতটা বৃহৎ ব্যাপার হবে? যখন এরকম কনসেপ্ট থাকবে তখন আমায় কী করতে হবে না, তখন আমার আর এরকম এদের ডিফারেন্স নির্ণয় করে এটাকে বৃহৎ বড় করার আকার করার কোনো দরকার নেই। আমি কি করব, যে কোনো দুটো পাশাপাশি দুটো ভগ্নাংশের মধ্যে ছোটো আর বড় দেখব। আমরা কি জানি যে দুটো ভগ্নাংশই থাকে, তার মধ্যে ছোটো বড় নির্ণয় করার উপায় কি? 11/16, 31/45। আমি কি করব, কোনাকুনি গুণ করব, তীরচিহ্ন যেদিকে থাকবে তার মাথায় ভ্যালু লিখব, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে। তাহলে দেখো 11 ইন্টু 45 করে তীরচিহ্ন 11-এর দিকে আছে, মানে 11-এর মাথায় ভ্যালু লিখব। 45 ইন্টু 11 কত হবে? 5, 4 আর 5 9, আর এখানে হচ্ছে 495। 16 ইন্টু 31 কত হবে? 16 ইন্টু 30 কত? 480 প্লাস 16, তার মানে হচ্ছে 496। ইজ নট ইট? একদম ঠিক। এ বলো 495 বড় না 496 বড়? আমায় ক্ষুদ্রতম নির্ণয় করতে হবে। তাহলে কোনটা ক্ষুদ্রতম? 495 ক্ষুদ্রতম 496 অপেক্ষা, তার মানে এই কী হয়ে গেলো? ক্যান্সেল আউট হয়ে গেলো। যেটা আমার ছোটো, যার আমাদের ছোটো ভ্যালু পেয়েছি সেই ভগ্নাংশ হচ্ছে ছোটো। তাহলে 11, 16 ছোটো, 31, 45 অপেক্ষা। এবার 11, 16-র সঙ্গে আমি যদি 24, 25, 35 গল্প ভাবি, তাহলে এবার দেখো কোনাকুনি গুণ করে দিই, আবার একই গল্প। তাহলে যেদিকে দিচ্ছিল তার মাথায় ভ্যালু লিখবো। 35 ইন্টু 11 করলে কত হবে? 385, হ্যাঁ কি না? একদম ঠিক। 16 ইন্টু 24, 16 ইন্টু 20 হচ্ছে 320, আর 16 ইন্টু 4 হচ্ছে কত? 64, করলে কত হচ্ছে? 384, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। কারণ অবভিয়াসলি কে ছোটো? 24, 35 ছোটো। এবার 24, 35, 17, 25-এর মধ্যে গল্প করে ফেলি, কোনাকুনি গুণ করবো, একই গল্প। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে 25 ইন্টু 24, তাহলে 25-এর স্কোয়ার 625 মাইনাস হচ্ছে 25, মানে হচ্ছে 600। 25 ইন্টু 24 করলে কত হচ্ছে? 600 হচ্ছে, হ্যাঁ কি না? 35 ইন্টু 17 করলে কত হচ্ছে? 35 ইন্টু 10, 350, 35 সাথে কত? 35 সাথে 35-এর 5, 7 3 245, তার মানে এখানে হচ্ছে কত হচ্ছে? 600 অপেক্ষা কমই হচ্ছে। 350 প্লাস 245 মানে হচ্ছে 500 কত? 595। তাহলে 595 অবশ্যই 600 অপেক্ষা কম, তার মানে অবশ্যই 17/25 হয়ে যাবে ছোটো, তার মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, এই পদ্ধতিটা করলে তাড়াতাড়ি হবে, রাদার দ্যান আমি যদি সব করে ডিফারেন্স করে সেগুলোকে ডিফারেন্সগুলোকে সমান করতে যাই সেই তুলনায়। ওকে,
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20-তে কী বলা হয়েছে না, দুটো ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5 এবং 6% হারে ঋণ প্রদান করছে। খুব ভালো কথা। তাহলে ব্যাংক বসিয়ে আছে ঋণ দেওয়ার জন্য, এ ব্যাংকও ঋণ দিচ্ছে, বি ব্যাংকও ঋণ দিচ্ছে। বলছে এ ব্যাংক বলছে আমার কাছ থেকে 100 টাকা তুমি ঋণ নাও, তুমি 3.5 টাকা সুদ দাও বছরে। আর বি ব্যাংক বলছে তুমি আমার থেকে 100 টাকা ঋণ নাও, তাহলে 6 টাকা সুদ দাও। তাহলে অবশ্যই বি ব্যাংকে যাওয়ার থেকে এ ব্যাংকে যাওয়া বেশি আমার কি লাভদায়ক? কতটা লাভদায়ক বলা হয়েছে, যদি 100 টাকা এ ব্যাংক থেকে ঋণ নিই তাহলে 3 টাকা 50 পয়সা আমাকে সুদ দিতে হচ্ছে, আর বি ব্যাংকে আমার 6 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে ক টাকা বেশি দিতে হচ্ছে বি ব্যাংকে? না 6 মাইনাস 3.5 মানে 2.5 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে। ইজ নট এগুলো একদম ঠিক। তাহলে আমরা নির্ণয় করতে পারি 3 বছর পর ডেবিট দ্বারা দুটো ব্যাংকে প্রদত্ত সাধারণ সুদের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করতে হবে, এবং সে দুটো ব্যাংক থেকেই সে 3,60,000 টাকা ঋণ নিয়েছে। তার মানে 100 টাকা এখানেও 100 টাকা যেটা বলেছিলাম, সেটা আলটিমেট 100 টাকার ভ্যালু কত বলা হয়েছে না 3,60,000 টাকা। ইজ ইট নট? এগুলো একদম ঠিক। তাহলে 100 টাকার ভ্যালু যদি 3,60,000 টাকা হয়, তাহলে 2.5 হচ্ছে এক বছরের তাদের দেওয়া ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। তাহলে 3 বছরের মধ্যে ডিফারেন্স কত হবে না 2.5 × 3। তাহলে এর ভ্যালুই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 100 ভ্যালু যদি 3,60,000 টাকা হয়, তাহলে একের ভ্যালু কত হবে? দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে 3,600। তাহলে 2.5 × 3 এর ভ্যালু কত হবে? তাহলে 2.5 × 3 এর ভ্যালু হবে, জাস্ট এর সঙ্গে আমি কী করবো না 3600 গুণ করে দেবো। আর এই দশমিকের জন্য একটা শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, গল্প শেষ। এবার দেখো 2.5 থেকে একটা 5 বেরোলে 360-এর সঙ্গে কত হচ্ছে? 5 6 3 1 5 6 3 শূন্য 180, একদম ঠিক। আর আরেকটা 5 করলে হচ্ছে 9,000, তার মানে হচ্ছে 9,000 × 3 মানে হচ্ছে 27,000 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান কোথায় আছে? অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। তাহলে এই ছিল আমার আজকের 20টা প্রশ্নের সমাধান। আশা করবো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাস।